মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া ২ তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ, সেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই। এদিকে আজ আবারও সংসদে অগ্নিজোড়া বক্তব্য দিয়েছে রুমিন ফারহানা। হঠাৎ করেই আজকের সংসদে তারেক রহমানকে নিয়ে কেন মুখ খুলেছেন রুমিন ফারহানা, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে অবশেষে কিন্তু সংসদের চতুর্থ অধিবেশনের দর্শক আজ প্রথম দিনে কিন্তু বসেছি, যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু আজ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু দর্শক কথার জালে কিন্তু একেবারে বেশ কিছু কথা কিন্তু শুনিয়ে দিয়েছেন সংসদের মধ্যেই, যার ফলে পরিস্থিতি কিন্তু দর্শক অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছিল আজ সংসদে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে। এমনকি নিজ এলাকার সরাইল আশুগঞ্জের জন্য দর্শক রাস্তা হচ্ছে না কেন সেটার জবাব দিতে কিন্তু চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে। যদিও দর্শক রুমিন ফারহানার এর আগেও কিন্তু সংসদে বক্তব্য নিয়ে দর্শক অনেক কিন্তু জোরালো মন্তব্য কিন্তু তৈরি হয়েছে। এমনকি হাসিনার সময়কালেও কিন্তু হাসিনাকেও কিন্তু কর্ণপাত করে সংসদে কথা বলেননি ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এখন তো দর্শক যারা রয়েছে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে তিনি কোনো কর্ণপাতই করবেন না, যেটা কিন্তু দর্শক আজকের এই বক্তব্যটি শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাই আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে দর্শক, রুমিন ফারহানার আজকের সংসদের পুরো বক্তব্যটি শুনে যাবেন, তবে কিন্তু রুমিন ফারহানা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কিন্তু আরো পাল্টে যাবে। দিন যতই যাচ্ছে রুমিন ফারহানা যেন দর্শক সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে যেন একদম যেন এগিয়ে যাচ্ছে। তাই আজ আর এখানে দর্শক কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে কি বলেছেন সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, এবং তার জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি জবাব দিয়েছেন সেটাও কিন্তু দেখতে পাবেন। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া ২ এর এই রাস্তা উন্নয়নে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে? মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার চেষ্টা করব। আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে পারেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার কর্মজীবনে আপনাকে আমি কোর্টে পেয়েছি, সহকর্মী হিসেবে রাজনৈতিক দলে পেয়েছি, এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা একসাথে কাজ করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনার সেই সহযোগিতা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া ২ তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ, মাননীয় স্পিকার, এখানে দুটো ইউনিয়ন আছে, পাকশিমুল এবং ওরাইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যে গ্রামগুলো, সেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই। মাননীয় স্পিকার, আমাদেরকে নৌকা করে যেতে হয় এবং তারপরে মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের আর কোনো উপায় নাই। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া ২ এর এই রাস্তা উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নয়নে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা কলিগ ছিলাম, এখনো আছি, আমরা একসাথেই কাজ করব মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করার জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, তিনি যদি এই বিষয়গুলো সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই ইউনিয়ন দুটোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার চেষ্টা করব। আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এবং ভাষা আন্দোলনের প্রধান নায়ক জনাব ওয়াহাদের পরিবারের সদস্য হিসেবে আমি মনের প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সত্যিকার অর্থে যারা সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা পাবার যোগ্য, তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে যারা অংশ নিয়েছেন সেই মুক্তিযোদ্ধারা। আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে 48 সাল থেকে। ভাষার আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং তারপর 71-এর মুক্তিযুদ্ধ। আমাদের বিশ্বের বুকে মানচিত্র, এই যে মানচিত্রটা আমাদের পাওয়া, তার পেছনে আছে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ। তাদের সকলকে আমি সশ্রদ্ধ চিত্তে আজকে আপনাদের সামনে স্মরণ করছি। সম্মানিত ভাইয়েরা আমার, মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। মুক্তিযুদ্ধের 55 বছর পর আজকে যখন হিসাব মেলাতে বসি, তখন অবাক হয়ে দেখি কোথায় সেই সাম্য, কোথায় মানুষের সেই মানবিক মর্যাদা কিংবা সামাজিক ন্যায় বিচার। গত 1.5 বছর আরো ভয়াবহ সময় গেছে। মুক্তিযুদ্ধের একটার পর একটা স্থাপনা ভাঙা হয়েছে। মব কালচার বাংলাদেশে কোনোদিন এইভাবে ছিল না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব কালচারকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালাও পরানো হয়েছে।
এই লজ্জাকে আমাদেরকে বহন করতে হবে। এই লজ্জা আমাদের মাথার তাজ যারা স্বাধীনতা সংগ্রামে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, আপনাদের নয়। এই লজ্জা জাতি হিসেবে আমাদের, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। স্বাধীনতা সংগ্রাম থেকে তবে মুক্তির সংগ্রাম বলি, তাই না? এটা আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের মানবিক চেতনার মুক্তি, আমাদের মানবিক মর্যাদার মুক্তি, আমাদের বৈষম্য থেকে মুক্তি, আমাদের সকলের জন্য একটা বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, সেটাই আমাদের মুক্তির সংগ্রাম ছিল। সুতরাং এই আদর্শকে লালন করে আপনারা যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন একাত্তরে, আপনারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছিল, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই চেতনা আবারও ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা দেখি মুক্তিযুদ্ধের মুখোমুখি অনেক কিছুতেই দাঁড় করানো হয়। 24-এর গণঅভ্যুত্থানে সশরীরে রাস্তায় হাজির থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম আমি। আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার বাড়ির উপরে আঘাত এসে রাত 2টার সময়, আপনারা কম বেশি সকলেই সেটা জানেন। কিন্তু আমি সেই আন্দোলনের সশরীরে অংশগ্রহণকারী একজন যোদ্ধা হিসেবে বলবো, মুক্তিযুদ্ধের সাথে আর কোন লড়াই সংগ্রামের কোন তুলনা হয় না, হবে না, হতে পারে না। মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি, বিশ্বের মানচিত্রে একটা নতুন দেশের জন্ম হয়েছে, জাতি হিসেবে আমাদের জন্ম হয়েছে। সুতরাং এই লড়াইয়ে যারা অংশ নিয়েছেন, তাদের কারো অপমান, তাদের কারো লাঞ্ছনা পুরো বাংলাদেশের অপমান, পুরো বাংলাদেশের প্রতি লাঞ্ছনা। এই কথাটুকু যেন আমরা সকলেই মনে রাখি। আর মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা প্রতিষ্ঠা করবার যেই সংগ্রাম আমরা করছি, সেখানে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া, আশীর্বাদ আমি চাই। আমরা যেন সকলে মিলে এই মুক্তির সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, এক এক করে যে দুইটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন দর্শক, এগুলো দেখার পর রুমিন ফারহানা সম্পর্কে দর্শক আশা করি আপনার অভিজ্ঞতাটা একটু হলেও পাল্টে যাবে। কারণ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের যে দলের জন্য পরিশ্রম করেছেন, সেই দল থেকে বহিষ্কার হওয়ার পর দর্শক সেই দলের সামনে দাঁড়িয়েই কিন্তু দর্শক মুখোমুখি কিন্তু কথা বলছেন, এমনকি কাউকেই কিন্তু কর্ণপাত করছেন না। যদি ব্যারিস্টার রুমিন ফারহানার দর্শক এটা সংসদে, এবারের সংসদে দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রথম বক্তব্য ছিল এটা, আর যেটার মধ্যে দর্শক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু তিনি দর্শক জবাবদিহিতার মুখে কিন্তু ফেলে দিয়েছিলেন, যেটা কিন্তু আপনারা কিছুক্ষণ আগে কিন্তু ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন। এছাড়া দর্শক যখন হাসিনার সময়কালে দর্শক বিএনপির হয়ে সংরক্ষিত আসনে দর্শক এমপি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তখনও কিন্তু হাসিনার এমপি মন্ত্রীদের দর্শক একেবারে নাকানো চুবানি খাওয়াইছেন সংসদে এই ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি হাসিনাকেও কিন্তু ছাড় দিয়ে কথা বলেননি এই ভাগিনী। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ব্যারিস্টার রুমিন ফারহানার এই বক্তব্যগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়, ব্যারিস্টার রুমিন ফারহানা কি দর্শক সঠিক লাইনে কথা বলেছে? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভালোবাসলে অবশ্যই ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে লিখে যাবেন। দর্শক শ্রোতা, আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।